কীর্তন করলে প্রণামী তো অবশ্যই পড়ে, কিন্তু সেগুলি তাদের আত্মসাৎ না করে ঠাকুর সেবায় দেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি। কারণ এটা ভগবানের আস্থানে ভগবানের কথা বলে পয়সা সংগ্রহ করা আদৌ উচিত হবে না। অতএব যা কিছু পড়বে সেটা সে মোটেই থাকবে। ওখানে আমার এরকম বলছেন, ডায়মন্ড হারবারের মঞ্চে মহারাজ এটা নিয়ে নেন, আমরা খবরদার না, একটা কয়েন ওখান থেকে নেবো না, এটা ভগবানের গুরুদেবের সেবার জন্য থাকবে। আমরা এখানে ভগবানের কথা বলে পয়সা সংগ্রহ করবো, অনেকে মনে করে আমি পাঠ করেছি, টাকা পয়সা তো আমি নেবো, অন্য লোক নেবে কেন? বলে না, এটা আশ্রম। হ্যাঁ, বাইরে কোথাও পাঠ কীর্তন হচ্ছে, সেখানে কিছু পড়লে সেটা নেবে, সেটা নিয়ে কৃষ্ণ সেবা নিহিত করবে। আর যেখানে সাক্ষাৎ কৃষ্ণ সেবা রয়েছে সেখান থেকে পয়সা নেবে কেন? যে যথাসম্ভব ঠাকুরের সেবা দান করবে। এটা আদর্শ স্থানীয় হোক, জীবনে যেন এটাই পালন করতে পারি। গুরু বৈষ্ণবের সেবা করাই জীবনের ধর্ম। গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন করলে দেখা যায় আমি ব্যক্তিগত সাধনার দ্বারা যা কিছু লাভ করতে না পারি, গুরু বৈষ্ণবের আজ্ঞা পালনের দ্বারা ততোধিক লাভ হয়। কারণ গুরু বৈষ্ণবের প্রসন্নতা মানুষকে সাফল্যমণ্ডিত করে। মানুষের যা প্রয়োজনাতীত বিষয় প্রদান করে, এটা বাস্তব ঘটনা। মহারাজ বললেন 500 বছর পূর্তিতে গিয়েছি, বলেন এই নবদ্বীপ ধাম পরিচালনা করো। আমি আর রাধা গোবিন্দ প্রভু ওনার গুরু ভাই, ওরা কীর্তন করতে করতে চললাম, আর ওদিকে অশ্বত প্রভু, আর এইদিকে সব মহারাজের কাছে থেকে অফিসের যা কিছু দেখাশোনার কাজ করতেন। তো বলেন যে সেখানে সেবা করতে হবে, সেখান থেকে কিছু গ্রহণ করবার প্রবৃত্তি আদৌ রাখবে না, আদর্শ স্থানে থাকা উচিত। আমি যখন বসিরহাট মোড়ে ছিলাম তখন আমার কাছে গণেশ বলে একটা ছেলে ছিল, আমার সঙ্গেই ভিক্ষাদি করতো, চলতো। ওকে বাজার করতে বলে বাজার করে এনে দিত, এত নম্র ছেলে। তো ওখানে দুজন মহারাজ গিয়েছিলেন, দুদিন ছিলেন। তারা বলছে যে মহারাজ, একটা বিষয় আমি দেখলাম, আপনার এখানে যেখানে সেখানে টাকা পয়সা পড়ে থাকে, কিন্তু আমি তো এদিক ওদিক হতে দেখছি না। মানে আমার এখানে যারা থাকে তারা কোনোদিন একটা পয়সায় হাত দেবে না। ওই যে ছেলেটা, ও কোনোদিন একটা পয়সায় হাত দেয় না, সব কিছু গুছিয়ে আমার কাছে এনে দেয়, ঠাকুর সেবার জন্য বুঝে দিয়ে দেয়। অতএব মঠের জিনিস এটা গ্রহণ করবে কি? হ্যাঁ, ঠাকুর সেবার জন্য গুছিয়ে রাখবে, কিন্তু নিজে গ্রহণ করবে না। নিজে প্রয়োজন হলেই সেখানে দিবে। এত মহারাজদের আদর্শ ছিল। ওই মাদ্রাস মঠে আমি তো মহারাজের সঙ্গে 5 বছর ছিলাম। আমরা সেখানে সিম্পলভাবে প্রসাদ পেতাম, থাকতাম, আর যত কিছু হতো সব তো মায়াপুরের সেবার জন্য, গুরু সেবার জন্য গিয়েছে। আমি মনে করি আমি যদি ওখানে ওই প্রকার আদর্শ স্থানে না যেতাম, তাহলে এরকম আদর্শ চরিত্র দেখতে পেতাম না। কারণ অনেক জায়গায় দেখেছি তারা মঠের মন্দির থেকে নিজেদের পকেট বাড়ি করার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা বিষয় ছিল, স্পষ্ট কথা, নিতাই প্রভু, সনৎ প্রভু, এই পরমহংস মহারাজ মানে রামচন্দ্র প্রভু আর জয়দেব প্রভু, আর আমি ওদিকে মহারাজ, আমরা এখানে ছিলাম। কোনোদিন যেখানে গুরু মহারাজ থাকতেন ওই ঘরটার মধ্যেই টাকা পয়সা থাকতো আয়রন সিস্টেম। কোনোদিন আয়রন সিস্টেম বা আলমারিতে আমরা চাবি দিই নাই। আমরা বিশ্বস্ত সূত্রে ভিক্ষা করতে যাওয়ার সময় যতটা পয়সার দরকার ছিল নিয়ে যেতাম, আবার এনে টু দি পয়েন্টে মহারাজকে হিসাব করে দিয়ে দিতাম। এটা অহংকারের কথা না, কিন্তু বাস্তব কথা বলছি। এরম করতে করতে যখন দেখলাম আর 2-1টা সেবক এসছে, তাদের হাত ভালো না, তখন মহারাজ বললেন চাবি দাও।
এমন আর সামনে আমি বলতে পারি এরকম আদর্শ হতো। ওরা কোনোদিন নিজের জন্য কিছু নাই, এই এরকম আদর্শ মান পুরুষের কাছে না থাকলে আদর্শ শিক্ষা করা যাবে না। সাবধান থাকতে হবে, সেবার জন্য তৎপরতা থাকবে, অধ্যয়ন অনুশীলন এক কোনো রকম কথা না। আমাদেরকে কোনোদিন গেটে দাঁড়াতে দেয়নি। মাদ্রাজ গেট নিশ্চয় দেখেছেন, গেটে আমাদের যেতে দেয়নি। একবার আমি নির্জলা উপবাস করেছিলাম, মহারাজ করলো মালা একটু নির্জলা করো, বলে করো দেখ, করে গা গেছে গরম হয়ে। একে তো গ্রীষ্মকাল, মনে করেছি একটু ছাদের পরে যাই। ছাদে যেই গিয়েছি হরিনাম করছি, বলছে কে ভক্ত? বলে হ্যাঁ মহারাজ। নামো। ছাদের পরে উঠতে দেয়নি, দৌড়াতে এসে দাঁড়াতে দেয়নি। বাইরে কেউ আসলে তাদের সঙ্গে কথা বলার আমাদের কোনো অধিকার ছিল না। কেউ আসলে মহারাজকে অথবা সনৎ প্রভুকে বা নিতাই প্রভুকে, আর তখন ছিল নরসিংহ প্রভু, ওই যিনি এখন হায়দ্রাবাদে এসে গিয়েছেন, নরসিংহ মহারাজ তখন ছিলেন। হ্যাঁ, তো কথা বলার মাত্র বলবেন মহারাজ হয় সনৎ প্রভু আর নয় নিতাই প্রভু। আমরা কারোর সঙ্গে কথা বলতে বলবো না। আমরা শুধু আমাদের অর্ডার ছিল তোমরা প্রসাদ এনে দাও, প্রসাদ নিয়ে এসে দাও। কেউ আসলে মহারাজকে জানা যেতাম। এমন একটা আদর্শ নিয়ে থাকতে হবে। বাইরে ঘোরা, গাড়ির তো ব্যবস্থা তখন ছিল না, বাইরে ঘোরার ব্যবস্থা ছিল না, কখনোই না। আর টাইমলি পাঠ কীর্তনে বসতে হবে। মহারাজ যে বসবেন 5 মিনিট আগে, 5 মিনিট হয়ে গেল, ঘন্টা দেবে, ওদিকে রামচন্দ্র প্রভু মন্দির খুলে দেবে। 4:30 এখন। ওই সময় যদি কেউ আসতে বিলম্ব করেছে তাহলে মহারাজ তাকে বকাবকি করেছে। এমনকি নিতাই প্রভুকে পর্যন্ত ছাড়েননি, আপনার দেরি হলো কেন? সে একটা ওই আদর্শের মধ্যে না থাকলে ভজন জীবন কি করতে হবে। আমাদের 1 বছর 2 বছর পরে আমাকে বললেন যে তুমি একটু ভিক্ষা করতে যাও। গেলাম, বলে যে 10:30টার মধ্যে ফিরে আসবো, যেখানে যাও। হ্যাঁ, 10:30টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, আর রান্না করতে যাবে যারা 3টের সময়তে রান্না করতে যাবে, 5টার মধ্যে রান্না হয়ে গেল, স্নান টান করে 6টায় পাঠ কীর্তন বসে গেল। তখন যে আসুক আসুক আর তার সঙ্গে কোনো কথা নেই। যত বড় অফিসার আর সব ইয়ে ছিল যে 4টে থেকে 5টা মারা কথা বলে, তার মধ্যে এগুলো আদর্শ স্থানীয়, এরকম শিক্ষা করতে হবে। গুরু বৈষ্ণবের কাছ থেকে এরকম আদর্শ অবশ্যই শিক্ষণীয় বিষয়। সেই জন্য মনটা মাঝে মাঝে কানে, তাদের কাছে থেকে আমরা মানুষ হয়েছি, আর এখন তারা মাথার পরে নাই। আমাদের এখন গাইড করা লোক হচ্ছে না, নিজেরা নিজেরা কি গাইড হয়? গাইড থাকতে হয়, উপরে রাখতে হয়। মাথার পরে ছিলেন, আমরা নিশ্চিন্ত ছিলাম। আর মহারাজ আর নিতাই প্রভু সনাত প্রভু যখন ওখান থেকে চলে আসলেন তখনই উৎপাত আরম্ভ হয়ে গেল। সে উৎপাত এখনো চলছে। অতগুলো লোক ওখানে থাকে, পাঠ কীর্তনে ওই প্রত্যেকে একদিন করে পাঠ করবে, সেই মাত্র করবে। শ্রোতা হয়তো 1 জন 2 জন হয় কি না, এরা পাঠ কীর্তনে বসে না। তবে জনার্দন মহারাজ প্রত্যেক দিন, জনার্দন মহারাজ, গৌরপ্রপন্ন প্রভু আর সতী মহারাজ, এরা 3 জন পাঠ কীর্তনে রেগুলার ছিলেন। আদর্শ কি?